হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর অনেক অনেক ঘুরছো। আর আজকে আমরা 3-4 বন্ধু, না 5 জন আছি। 5 বন্ধু দুটো স্কুটি নিয়ে যাচ্ছি সবুজ দ্বীপ, যাকে পশ্চিমবঙ্গের আন্দামান বলে একটা ট্যাগলাইন এরকম দিয়েছে, বাট ওটা আমি বলছি না। আমরা যাচ্ছি সবুজ দ্বীপ, আর যেটা আছে সোমরা বাজার এলাকায়। সো আমরা মেমারি থেকে এখন স্টার্ট করলাম, আর এই মুহূর্তে আমরা মেমারি রেলগেট বেরোচ্ছি। আর গেটটা পড়েনি, ভাগ্য ভালো, কারণ রেলগেট যদি পড়ে একবার তাহলে মোটামুটি 30 মিনিটের একটা ধাক্কা থাকে। সো গেট পেরিয়ে গেছি, চাপ নেই। এরপর আমাদের পড়বে একদম বইচি গেট, আশা করি সেটাও খোলা পেলে ভালো হয় খুব। সো এটা এখন SS13, আর SS13 ধরেই আমরা এখন যাব মোটামুটি অলমোস্ট 15 কিলোমিটার মতো। তারপর আসবে বইচি, এবং বইচি থেকে তখন আমরা বদ্যিপুরের দিকে ঢুকে কালনা যাব। এই রাস্তাটা 3 দিক দিয়ে যাওয়া যায় আমাদের দিক থেকে। একটা হচ্ছে মেমারি সাতগেছিয়া, রাত্রিগ্রাম হয়ে কালনা হয়ে, আর একটা হচ্ছে বইচি হয়ে যেটা আমরা যাচ্ছি, আর একটা রাস্তা হচ্ছে তোমার পান্ডুয়া দিয়ে। আর যারা কলকাতার দিক থেকে আসতে চাও, মগরা দিয়ে, যেটা ওল্ড দিল্লি রোড ধরে আসবে। ওল্ড দিল্লি রোড ধরে আসার পর তোমরা যেটা মগরা হয়ে STKK রোড, যেটা NH34-এর সাথে কানেক্ট করছে উত্তরবঙ্গ যাওয়ার জন্য, সেই রাস্তাটা ধরতে পারো। সো এখন আমরা মোটামুটি এসে গেছি মেমারি চকদিঘি মোড় এলাকায়। এবার চকদিঘি মোড়, আর চকদিঘি মোড় থেকে ডান দিকে গেলে আমরা যেটা আগের ভিডিও করেছিলাম যে চকদিঘি রাজবাড়ি যাওয়া যায় সেখানে, বাট আমরা এখানে যাব না। আমরা চলে যাব সোজা রাস্তা ধরে একদম বইচির দিকে। আর এই রাস্তাটাই কিন্তু একদম সোজা চলে গেলে ডানকুনিতে গিয়ে ওঠে। এটাই হচ্ছে সেই ওল্ড দিল্লি রোড। মোটামুটি অলমোস্ট 12 কিলোমিটার চলে এসেছি, আর এখন আমরা জাস্ট ঢুকছি দেবীপুর। আর দেবীপুর থেকে মোটামুটি 7 কিলোমিটারের মধ্যে চলে আসবে বইচি। আর এটা বলার কারণ হচ্ছে আমরা এই দেবীপুর ঢোকার 1 কিলোমিটারের মধ্যে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাব। আর আজকে যে পয়েন্টটাতে যাচ্ছি সেটাও হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, বাট আমরা যখন আবার বইচি থেকে যখন কালনার দিকে যাব, তখন আবার আমরা কিন্তু হুগলি ছেড়ে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকবো। আবার কালনার পর আবার 2-4 কিলোমিটারের মধ্যে আমরা গুপ্তিপাড়া যখন ঢুকবো, তখন কিন্তু সেটা আবার হুগলি ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেবীপুর ক্রস করছি, আর পাশে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এইটাই হচ্ছে বর্ধমানের শেষ সীমানা, এরপরই আমরা হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে যাব। আর ওই যে সামনে বাঁদিকে বোর্ড রয়েছে যে ওয়েলকাম টু হুগলি ডিস্ট্রিক্ট, দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না গোপ্রোতে। তো আমরা এখন অফিসিয়ালভাবে হুগলি ডিস্ট্রিক্টে ঢুকলাম। আর এর থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই আমাদের চলে আসবে বইচি। তো ভিউটা এনজয় করো রাস্তার, খুব সুন্দর। আজকে রোদও উঠেছে, তবে বৃষ্টির সম্ভাবনা আছে বলছে। এখনও অবধি রোদের জন্য আমরা বৃষ্টি কোথাও পাইনি, তবে সামনে কী হবে জানি না এখনও। তবে এখনও অবধি ব্লু স্কাই রয়েছে, তবে ওয়েদার ফোরকাস্ট বলছে আজকে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। সো দেখা যাক, লেটস সি। জার্নি শুরু করার পর অলমোস্ট 15 কিলোমিটার বাদে অবশেষে বইচি এসে ঢুকছি। আর সামনে বইচির ওই চৌমাথা রয়েছে, ওইখান থেকে আমরা ঢুকে যাব বাঁ দিকে। আর বাঁ দিকে গেলেই কালনার দিকে ওই যে সিগন্যাল রয়েছে। বইচি থেকে বাঁ দিকে ঢুকে গেছি, আর এখন মার্কেট, বইচি মার্কেট যেটা, সেটার ভেতর দিয়ে যাচ্ছি। ওই যে সামনে বইচি রেলগেট, আর খোলা আছে। যাক, আজ লাক ভালো দেখছি যে কটা রেলগেটে যাচ্ছি মোটামুটি খোলা আছে সব রেলগেটগুলো, টাইম নষ্ট হচ্ছে না। আর রেলগেটের অবস্থা খুব খারাপ, পিচ উঠে গেছে, পাথর বসানো রয়েছে। তো এটাকে পেরোনো যাক। আর পেরোনোর পর যাক, রেলগেট পেরিয়ে গেছি। আর সামনে একটা গাড়ি আসছে, পেরোতে দিন। এখানটা হচ্ছে মানে কনজেস্টেড এরিয়া, খুব সরু জায়গাটা। এর মধ্যে দিয়ে আগে বাসও চলতো, এখন যা বাসগুলো বন্ধ রয়েছে। ডান দিক দিয়ে গেলে বইচি গ্রাম যেটা, সেখানে পড়বে। আর আমরা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি। তবে এখানে দাঁড়াবো, কোথাও একটা দোকান থেকে দাঁড়াবো ব্রেকফাস্ট করবার জন্য। দেখি, অনেকেই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসেনি, কেউ কেউ মুড়ি খেয়ে এসছে। তো একটা মিষ্টির দোকান পেলে যদি লুচি পরোটা বা কচুরি পাওয়া যায় খাবার জন্য। তো এখানে একটা সামনে দোকান আছে জানি, দেখি দোকানটা খোলা আছে কিনা বুঝতে পারছি না। আর একটু এগিয়ে যাওয়ার পর দেখা যাক। বাবাই দাদা সামনে আছে, খোলা আছে, খোলা আছে, খোলা আছে, খোলা আছে। দাঁড়াবো এখানে, হ্যাঁ। তো গাড়িটা ঘুরিয়ে নিই এখান থেকে। খুব একটা ভালো দোকান না, গ্রামের দোকান যেমন হয়। এখান থেকেই যা একটু ব্রেকফাস্ট করে নিই, আবার বেরোনো হবে। কারণ লাঞ্চ কখন হবে কোনো ঠিক ঠিকানা নেই। মোটামুটি 2:30-3টে হয়তো বেরিয়ে যাবে লাঞ্চ করতে। তো তার থেকে এখন একটু ব্রেকফাস্ট হালকা করে নিলে অন্তত দমটা থাকবে।
ভিউগুলো কিন্তু দুর্ধর্ষ। আমি তো গোপ্রো অফই করছি না, এবার কোনটা ভিডিওতে রাখবো আর কোনটা কাট করব আমি সিরিয়াস জানি না, কারণ যেখানেই যাচ্ছি দুদিকে গাছ, উপরে মোটামুটি ব্লু স্কাই, দুধারে ধান ক্ষেত, সিনারি কিন্তু দারুণ। সো আপাতত ভিডিও করতে থাকছি, বাট কোনটা রাখবো আর কোনটা বাদ দেবো আমাকে অনেকটা ভেবে এই এডিটটা করতে হবে। বইঁচি পেরিয়ে জাস্ট একটুখানি এসছি, তার মধ্যেই দুপাশে কাশফুল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর যখন দুধারেই ফুটবে তখন কিন্তু দারুণ দেখতে লাগবে, দুপাশেই কাশফুল আস্তে আস্তে ফুটছে, বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো আসছে। আমরা প্রায় কালনার কাছাকাছি এসে গেছি, আর কালনা থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূরে আছি। একবার অলরেডি বৃষ্টি হয়ে গেছে ঝিরঝির করে, একটা উপরে কালো মেঘ যাচ্ছে, যেখানে যেখানে যাচ্ছে বৃষ্টি হতে হতে যাচ্ছে। তো গোপ্রোটা তো ওয়াটারপ্রুফ নয়, যার জন্য গোপ্রোটা খুলে দেবো ভাবছি, কারণ আবার মেঘ করে গেছে, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। সো একবারে দেখা হচ্ছে একদম সোমরা বাজার। বৃষ্টির জন্য গোপ্রো ব্যাগে ঢুকিয়ে ফেলতে হয়েছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সবুজ দ্বীপ নৌকার ঘাটে। এখানে কিছু ইনফরমেশান আপনাদের জন্য দিয়ে রাখি। এখানে আসতে গেলে আপনাদের হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে হবে সোমরাবাজার স্টেশনে, সেখান থেকে টোটো ধরে চলে আসুন ফেরিঘাটে। বাইকে এলেও কোনো অসুবিধা নেই, ঘাটেতে এই মাত্র 10 টাকার বিনিময়ে আপনি আপনার বাইক পার্ক করতে পারেন। এবার আসি নৌকা পারাপারের কথায়। শীতকাল ছাড়া সবুজ দ্বীপে যাওয়ার জন্য হাতে টানা নৌকা পাওয়া যায়, যার ভাড়া মাথা পিছু 50 থেকে 60 টাকার মধ্যে, মানে যাওয়া আসা নিয়ে 100 থেকে 120 টাকার মধ্যে। আমি বলবো লঞ্চ যতদিন না চলাচল শুরু হচ্ছে ততদিন এই সবুজ দ্বীপকে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই নৌকাগুলি দুর্ঘটনায় পড়বার সম্ভাবনা প্রবল, তার সাথে নেই কোনো লাইফ জ্যাকেট, তাই নিজের জীবনে রিস্ক নিয়ে উঠতে হবে এই নৌকাগুলিতে। এই মুহূর্তে আমরা রয়েছি বেহুলা নদীতে। দুটি নদীর জলের রং সম্পূর্ণ আলাদা। কিছুক্ষণের মধ্যেই আমরা ভাগীরথী নদীতে এবার পড়ব, আর তারপরেই দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। পুরো জঙ্গল, এটা কিসের জঙ্গল বোঝা মুশকিল। অ্যামাজনের জঙ্গলে ঢুকছি। এই যে ঢুকে যাওয়ার পর এবার ঠিকঠাক আছে, এইবার ভালো জায়গা। না না, হ্যাঁ শিওর, কিন্তু এটাতে দিচ্ছিল না যে 50 টাকা করে। না তো এইটা, এই নৌকা ভাড়াটাই যা 50 টাকা করে কি 60 টাকা করে, যাতে যা রাজি করাবে। সবারই ভয় লেগেছে ফার্স্টে যখন দুলছিল, তখন কিন্তু সবারই ভয় লেগেছে, বললে তো হবে না। সবারই ভয় লেগেছে প্রথম কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছিলো জিনিসটা। কোনো জিনিসই ন্যাচারালের বাইরে যখনই যাওয়া হয় একটু ভয় লাগবেই। কাঁধে একটা ঝোলা নিয়ে ঘুরতে হচ্ছে। চলো আগে ওয়াচ টাওয়ারে উঠবে, দেখাই নেই, অনেক দূর থেকে ভিউটা পাবে। একবার ঘুরে আসি চলো।
ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ এবার পুরো। একটু হাই করে দে, পুরো স্কুল মাস্টারের মতো লাগছে। হাই পল্টুদা, হাই হালোটা করে দাও। আর একজন চুল ঠিক করতে ব্যস্ত, আমার চুলের হালো খারাপ। হ্যাঁ, চারদিকে গঙ্গার কি ভিউ, এতক্ষণ তো কালো কালো দেখছিলাম সব। এদিকে এখন ফটোশ্যুট চলছে। হ্যাঁ আসবি বলছিলি তাই, নাহলে এগোচ্ছি সামনের দিকে। আর সামনের দিকে কোনো হোটেল বা কিছু আছে কিনা জানি না, তো সামনের দিকে যাওয়া যাক। অলরেডি রিসর্টগুলো হয়ে গেছে, সামনের দিকেই আছে। তো এখন যাই সামনের দিকে, আর রাস্তা মোটামুটি ক্লিয়ার। এতক্ষণ ওয়াচ টাওয়ারে ছিলাম, ওয়াচ টাওয়ার থেকে বেশ ভালো ভিউ ছিল, আবার জঙ্গলের জন্য একদিকটা দেখা যাচ্ছে না। সো সামনের দিকে যাই, দেখতে থাকি কী কী আছে। সামনের দিকে ওই টিনের যে ছাউনিগুলো কিছু দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল, বাট সবসময় খোলা থাকে না। সো কেউ লাঞ্চ করবার প্রিপারেশান নিয়ে কিন্তু এসো না। আর এই মুহূর্তে আমরা ঢুকছি রিসর্টের ভেতরে। শুনলাম যে রিসর্টে আর বেশ কিছুদিনের মধ্যে টিকিট চালু হয়ে যাবে। এখনও অবধি ফ্রিতে ঘোরা যাচ্ছে, এরপর নাকি 50 টাকা কিংবা 100 টাকা করে টিকিট হবে এই সবুজ দ্বীপ ঘোরবার জন্য। সো তখন কিন্তু খরচাটা বেড়ে যাবে, পারলে এখন একবার ঘুরে আসতে পারো। আর ওই যে দূরে যে রুমগুলো দেখা যাচ্ছে বা ঘরগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই রিসর্ট। সবই মোটামুটি এসি রিসর্ট থাকবে বললো, মানে কেবিন বা রুম বা রিসর্ট যাই হোক, যে যেরকম নেবে। আর প্রত্যেকটারই ভাড়া যা শুনে এলাম মোটামুটি 1000 থেকে 2500, মানে 2500 টাকার মধ্যে সব রুম রেন্ট থাকবে। তবে আমি খুব একটা বলবো না যে ভালো জায়গা, বেশ কিছুক্ষণ 1-1.5 ঘন্টা থাকার পর জায়গাটা বোরিং লাগবে। অবশ্য এখন কেউ কোথাও নেই, তাই পরবর্তীকালে অবশ্য লোকজন থাকলে কেমন লাগবে বলতে পারবো না। সামনে অডিটোরিয়াম করেছে যদি সন্ধ্যেবেলা কোনো কারোর প্রোগ্রাম থাকে, আদারওয়াইজ সেরকম এখন কিন্তু গেলে অতটা খুব একটা ভালো লাগবে না, কারণ দোকান পাশার নেই, খাবার কোনো অপশান নেই, গিয়ে ঘুরে ফিরে চলে আসতে হচ্ছে। তো এগুলো চালু হওয়ার পর কীরকম হবে সেটা জানি না। তবে এই যে পাশে বাঁ পাশে এগুলো হচ্ছে রুম, আর সামনে যেগুলো দেখা যাচ্ছে দূরে একটা একটা করে, সেগুলো কটেজ। ওই কটেজের এগুলো ভাড়া বেশি, তবে সবই এসি, উইথ এসি। এখন এসি লাগাইনি যেহেতু চালু করেনি, তবে যখন চালু হয়ে যাবে তখন আশা করি ভালো লাগবে লোকেদের। তবে এই মুহূর্তে আমি আসতে মানা করবো, এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে, আর খুব একটা এলে এখন ভালো লাগবে না, কারণ চারদিকে নোংরা হয়ে আছে, লোকজন নেই। তবে এলে বেশ কিছু পাখি কিন্তু চোখে পড়বে। কারোর যদি ভালো ক্যামেরা থাকে অবশ্যই নিয়ে আসতে পারো। এখানে কিন্তু ভালো ভালো বিদেশি পাখি কিন্তু বা পরিযায়ী পাখি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এইটুকুই ছিল সবুজ দ্বীপের ঘোরার জায়গা। এরপর আমরা যাব আনন্দময়ী মন্দিরে, তার আগে আমাদের নৌকা করে আবার ফিরে পড়তে হবে। 1813 খ্রিস্টাব্দে জমিদার বীরেশ্বর মুস্তাফি তৈরি করেন এই আনন্দময়ী মায়ের মন্দির। এই ধরনের মন্দির গোটা পশ্চিমবঙ্গে মাত্র 5টি রয়েছে। গোটা মন্দিরটা জুড়ে রয়েছে প্রাচীন বাংলার টেরাকোটার কাজ। পুরো মন্দির চত্বরে প্রায় 2 সারিতে 6টি করে 12খানি মন্দির রয়েছে। এর মধ্যে 10টি মন্দির রয়েছে আটচালা, যেখানে পূজিত হন স্বয়ং মহাদেব, আর বাকি 2টি মন্দির হচ্ছে পঞ্চরত্ন মন্দির।
এই মন্দিরগুলোতে পূজিত হন স্বয়ং ঈশ্বর গণেশ। কিন্তু মন্দিরগুলি অযত্নে পড়ে থাকার জন্য আজ এক সারির মন্দিরগুলো অনেকটা হেলে পড়েছে। এগুলো যত্নের অভাবে আজ ধুঁকছে। সরকারের উচিত এই মন্দিরের দায়িত্ব নিয়ে এই মন্দিরগুলোকে বিশেষভাবে সাজিয়ে তোলা। শোনা যায় রানী রাসমণি গঙ্গা দিয়ে একবার কলকাতা ফিরছিলেন, তখন এই মন্দির তার চোখে পড়ে যায়। তখন ভালো লেগে যাওয়ার জন্য তিনি নাকি এই মন্দিরের আদলেই বানান দক্ষিণেশ্বর মন্দির। সময় হয়ে গেছে এই পর্ব থেকে বিদায় নেবার। আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।